আর্জেন্টিনা মানেই কামব্যাক। এবারে বিশ্বকাপে একের পর এক ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প রচনা করে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে টানা দ্বিতীয় ফাইনালে। সবশেষ শিকার ইংল্যান্ড দল, যারা 1-0 গোলে এগিয়ে রীতিমতো বাস পার্কিং করে মনে হয়েছিল এবারের মতো পার পেয়ে যাবে। তবে শেষ রক্ষা আর হয়নি, কারণ দলটার নাম আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই কামব্যাকের গল্প নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মন্ত্রটা রিয়াল মাদ্রিদ তো ক্লাব ফুটবলে করেছি, এখন আপনি একটি প্রতিবেদনে রেফারেন্স এনেছিলেন বলেই আপনাকে প্রশ্নটা করা, যে তাহলে কি আর্জেন্টিনাকে যদি হারাতে হয় আপনাকে আর্জেন্টিনাকে প্রথমে গোল করতে দিতে হবে এমন কিছু? না, এরকম মনে হতে পারে। নকআউট পর্বে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে তাদের তো মানে ওই যে রিয়াল মাদ্রিদের প্রসঙ্গ আপনি আনলেন, রিয়াল মাদ্রিদ স্পেশালি কার্লো আনচেলত্তির সময় যখন একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে টানা না মানে সর্বশেষ যে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেখানে তারা লাস্ট মোমেন্টে সব কামব্যাক করে ম্যানচেস্টার সিটির সাথে বা অন্য বিভিন্ন দলের সাথে, চেলসির সাথে অনেক কামব্যাক করে এসেছে। আর্জেন্টিনা এবার বিশ্বকাপে সেই ধরনের একের পর এক দুর্দান্ত সব কামব্যাক বলুন বা কোনো ম্যাচে হয়তো এগিয়ে গিয়ে আবার ব্যাপারটা হয়েছে কি, আমি কয়েকজন দর্শকের বিভিন্ন জায়গায় মন্তব্য দেখেছি, শুনেছিও যে 1-0 গোলে 80 মিনিট তারা বলছেন যে টেনশনটা হচ্ছিল না, কারণ ওই যে আগের দুই ম্যাচের বিষয় ছিল যে একটা কিছু হয়ে যাবে, না ইভেন হয়েও গেছে। ইভেন আমাদের নিউজ রুমে তো আজকে কথা হচ্ছিল যে আর্জেন্টিনা ম্যাচ কি শেষ 20 মিনিট দেখা উচিত কিনা, কারণ আর্জেন্টিনা যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা কি শুধু শেষ 20 মিনিটে দেখা উচিত কিনা, কারণ আর্জেন্টিনা খেলছে শেষ 20 মিনিট বা এক্সট্রা টাইমের কিছুক্ষণ, এর আগে তো খুব বেশি। এটা কি কোনো স্ট্র্যাটেজিক জায়গা থেকে স্ট্র্যাটেজি হয়তো কিছুটা যে অপোনেন্টকে টায়ার্ড করে সেটার ফায়দা নেওয়া, সেটা হতে পারে। বাট আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে বা স্পেশালি কালকে যেটা দেখেছি সেটা হচ্ছে, হ্যাঁ আর্জেন্টিনার প্রথমার্ধে যেমন দেখেছি, আর্জেন্টিনার প্রথমার্ধে আপনি দেখবেন যে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। তো এটার কাছে আমার কাছে প্রথমে দেখেই মনে হচ্ছে তারা ইংল্যান্ডকে আননার্ভ করার চেষ্টা করছে একেবারে। সম্ভবত ইফ আই এম নট রং 20-25 সেকেন্ডে প্রথম পারেদের সম্ভবত জুড বেলিংহামকে অযথাই গিয়ে একটা ধাক্কা দিয়ে চলে এল। হ্যাঁ, এবং এরপর আর্জেন্টিনা আমরা প্রথমার্ধে দেখলাম বারবার এরকম করছে, স্পেশালি প্রথম পানির বিরুদ্ধে এক পর্যন্ত। তখন মনে হচ্ছে যে ইংল্যান্ডকে তারা আননার্ভ করার চেষ্টা করছে। সিমিওনে তো একেবারে রীতিমতো যুদ্ধ করতে নেমেছেন। তো বাট এরপর থেকে হচ্ছে সম্ভবত তারা ধারণা করেছিল যে ইংল্যান্ডকে হয়তো আননার্ভ করা গেলে তাদের খেলাটা নষ্ট হয়ে যাবে। তো সেটা যদিও ইংল্যান্ড অনেকটাই কাভার করেছে, সেকেন্ড হাফে গোলই করলো। এরপর হচ্ছে গোল করার পর হচ্ছে আর্জেন্টিনার মতো খেলা শুরু করলো আর কি। যে ইভেন গার্ডিয়ানের আমি লাইভ ভিডিওটা দেখছিলাম, তখন তারা বলছে যে মেসি হওয়া শুরু করেছে। মেসি হওয়া শুরু করা মানে আর্জেন্টিনা হতে শুরু করা। তো ওইটাই আমরা কালকে দেখলাম আর কি। লাস্ট স্পেশালি আপনার 55 মিনিটসের পর থেকে 60 মিনিটসের পর থেকে আর্জেন্টিনা কামব্যাক করা যে, এবং সেটা প্রত্যেকটা মুভে আপনি যদি আবার পরে খেলাটা রিওয়াইন্ড করে দেখেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা মুভের পেছনে একটা স্ট্র্যাটেজি, আপনি একটা প্যাটার্ন আপনি খেয়াল করবেন। সেটাই হয়তো আমরা একটু পরে দেখবো আর কি। তো আর্জেন্টিনার এই কামব্যাকটা তাহলে আপনি বলতে যাচ্ছেন কোনো কৌশল না, আর দর্শকরা তাহলে প্রথম 70 মিনিট স্কিপ করে অন্যান্য কাজ ছাড়তে পারবেন, তাই তো? ব্যাপারটা আর্জেন্টিনার গোল খেতে দেখতে না চান আর কি। আচ্ছা, কামব্যাকের নিয়ে আমরা কথা বলছিলাম যে হোসে মরিনিও এক জায়গায় বলেছেন সাক্ষাৎকারে যে এইরকম যে একটা আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে, এটা আর্জেন্টিনা যতটা ক্রেডিট, ইংল্যান্ড দল ততটা তাদেরকে সুযোগ করে দিয়েছে। এভাবে পুরোপুরিভাবে বাস পার্ক করে দলে যখন লিওনেল মেসি আছেন আপনি কোনোভাবেই কন্টেইন করতে পারবেন না। তাহলে প্রশ্নটা কিন্তু এসেই যাচ্ছে যে আর্জেন্টিনা কামব্যাকটা যতটা না আদায় করে দিয়েছে, নাকি ইংল্যান্ডই তাকে সুযোগ করে দিয়েছে। আমরা দেখলাম যে গোলটা হজমের পর অল অফ এ সাডেন ইংল্যান্ডের সব প্লেয়াররা নিচে নেমে গেছেন। তো এটাই কি আর্জেন্টিনাকে একটা সুযোগ করে দিয়েছে? না, এটা বলা যায়, কিন্তু এখানে আপনার হচ্ছে স্কালোনিরও আপনার ট্যাকটিক্যাল মুভগুলো যদি আপনি দেখেন, সেটাও ইংল্যান্ডকে বাধ্য করেছে। আপনি যদি ইংল্যান্ডের গোলের পরই তো মোটামুটি বলা হচ্ছে যে ইংল্যান্ড বাস পার করেছে, কিন্তু আপনি যদি গোলের পরে ইংল্যান্ডের ডিফেন্ডিং দেখেন, ইংল্যান্ড প্রথমে কিন্তু 4-4-2 একেবারে ডিফেন্সও, 4 জনের 2টি লাইন, তার সামনে বেলিংহাম এবং কেইন, একেবারে সরাসরি এই স্টাইলেই তারা ডিফেন্ড করেছে। এবং যেটা করছিল তারা একেবারে বক্সে একেবারে ন্যারো, মানে বক্সের সেন্ট্রাল জোনটাকে একেবারে কাভার করে 4-4-2 শেপে তারা ডিফেন্ডিং করছিল। ওই জায়গায় স্কালোনির ট্যাকটিক্যাল মুভ যেটা, তিনি প্রথমে নামালেন হচ্ছে নিকো গঞ্জালেসকে পারেদেসের বদলে। কেন? কারণ হচ্ছে ইংল্যান্ড যখন, হ্যাঁ আপনি বলতে পারেন যে ইংল্যান্ডের ডিফেন্সিভ মেন্টালিটির একটা হয়তো প্রভাব ছিল। এখন ঝামেলাটা হচ্ছে, আপনি এটা ম্যাচের পর অনেক কিছুই বলা যায়, কিন্তু ম্যাচে আপনি যখন চিন্তা করবেন ইংল্যান্ড মাত্র একটা গোল দিয়েছে, আর্জেন্টিনা তখন তেড়ে ফুড়ে উঠছে, তখন আসলে এটা তো আর্জেন্টিনা পায় যেহেতু বল, এবং টেকনিক্যালি যেহেতু আর্জেন্টিনা এগিয়ে অবভিয়াসলি ইংল্যান্ডের চেয়ে, সেই জায়গাতে আসলে ইংল্যান্ডের ওইভাবে ডিফেন্ড করা ছাড়া আসলে আর খুব বেশি ওয়ে ছিল। ইংল্যান্ড তখন অবভিয়াসলি এক গোল পেয়ে যাওয়ার পর এসব দল যেটা করে, যারা টেকনিক্যালি একটু পিছিয়ে, তারা সবসময় যেটা করে যে সিট ডিপ অ্যান্ড কাউন্টার আমরা যেটাকে বলি,
ডিফেন্সে একেবারে জমাট রেখে কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার চেষ্টা, সেজন্য ইংল্যান্ড মূলত 4-4-2 যেটা আমরা বলছি সেভাবে বা ন্যারো শেপে সাজিয়েছিল, কিন্তু সেখান থেকে খেলাটা চেঞ্জ করে দিয়েছে মূলত স্কালোনির কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ এবং হচ্ছে আর্জেন্টিনা খেলার আমি যেটা বললাম যে কিছু প্যাটার্ন আপনি হয়তো খেয়াল করবেন, আমরা সেটা পরে দেখব। স্কালোনির প্রথম ট্যাকটিক্যাল চেঞ্জ যেটা বললাম অলরেডি, যে পারেদেসের বদলে নিকো গনসালেস, কারণ হচ্ছে পারেদেস আপনার মিডফিল্ডে জায়গাটা কভার করেন। এখন ইংল্যান্ড যেহেতু অলরেডি ন্যারো 4-4-2-তে চলে গেছে, আর্জেন্টিনা যেহেতু অলরেডি তেড়েফুড়ে উঠছে, তখন আর পারেদেসের চেয়ে স্কালোনি যেটা চাইছিলেন যে বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন একটা মুভমেন্ট। এবং এই জায়গায় আপনি আর্জেন্টিনার গোল খাওয়ার পরে যদি আপনি প্যাটার্নগুলো দেখেন, আমরা যেটা গতকাল ম্যাচের প্রিভিউতে লাইভে বলছিলাম যে পিকফোর্ডের কারণে আর্জেন্টিনা হয়তো দূর থেকে শট নেওয়ার একটা চেষ্টা করবে, যেটা আমরা ম্যাচে বারবার দেখেছি যে এনসো ফার্নান্দেস বারবার হচ্ছেন দূর থেকে শট নিচ্ছেন। পিকফোর্ড কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন স্টিল, বাট ওই চেষ্টাটা তো করেছে। এবং এনসো ফার্নান্দেস, আমি যদি ম্যাচে ভুল না করে দিই, ম্যাচে সম্ভবত 4টা কি 5টা দূর থেকে শট নিয়েছেন, এখান থেকে একটা গোলও হলো। তো গোল খাওয়ার পর আর্জেন্টিনার এনসো ফার্নান্দেসের সম্ভবত এই 4টা-5টা শটে 3টা-4টাই হচ্ছে গোল খাওয়ার পরে, হ্যাঁ এবং সেটা সম্ভব হয়েছে কারণ আর্জেন্টিনা দুই উইংয়ে যে নিকো গনজালেস ওইদিকে মেসিকে রাইট উইংয়ে নিয়ে গিয়ে ইংল্যান্ডকে পেছনে সরতে বাধ্য করেছে, সেই জায়গায় তাতে এনসো ফার্নান্দেসের শট নেওয়ার জায়গা তৈরি হয়েছে। এটা একটা। আরেকটা আপনি দেখবেন যে মেসিকে ডান পাশে নিয়ে গিয়ে মেসি ওখান থেকে বারবার ইনসুইংিং ক্রস করছিলেন, সেটা হচ্ছে আবার ফার পোস্টে। এটা বারবার, এবং সেই কারণেই নিকো গনসালেসকে নামানো, কারণ যাতে নিকো গনসালেস ফার পোস্টে আরেকটু বাড়তি প্রেশার ক্রিয়েট করতে পারেন, যে মেসি যখন ক্রস করবেন নিকো গনসালেস বাম দিক থেকে প্লেয়ারদের ইংল্যান্ড ডিফেন্ডারদের ব্লাইন্ড সাইড দিয়ে ঢুকে বাড়তি একটা প্রেশার তৈরি করা, নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ তৈরি করা ফার পোস্টে, ওই জিনিসটা। সেটার পর কিছুক্ষণ পর দেখা গেল যে স্কালোনি একসাথে 3টা চেঞ্জ করলেন। দেপলকে নামালেন, সঙ্গে নিকোলাস ওটামেন্ডিকে নামালেন। ওটামেন্ডি যদিও ডিফেন্ডার, কিন্তু তাকে মূলত নামানো হয়েছিল যাতে আর্জেন্টিনা যদি কর্নার পায় বা ওরকম কিছু ফ্রি কিক পায়, তখন যাতে অপোনেন্ট বক্সে একটা, যেহেতু ওটামেন্ডি হেডে বেশ দক্ষ, সেই জায়গায় একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। তো এইটা একটা মুভমেন্ট। আরেকটা ছিল হচ্ছে আপনার মন্তিলের বদলে মন্তিল নেমেছিলেন মলিনের বদলে, এটা অবশ্য কাইন্ড অফ লাইক ফর লাইক সাবস্টিটিউশন, দুজনের রাইট ব্যাক, সেটা নিয়ে খুব বেশি, সেটা আসলে ট্যাকটিক্যাল চেঞ্জটা। এনিওয়ে, তো দেপল আসার পর আমরা দেখলাম যে মেসি একেবারে ডান দিক থেকে বলতে গেলে টাচ লাইনে একটু সামনে থেকে এসে ইনসুইংয়ে ক্রস করেছিলেন। দেপল আসার পর আরেকটা স্ট্র্যাটেজি আমরা দেখলাম, সেটা হচ্ছে টাচ লাইন থেকে একটু ভিতরে বা বক্সের থেকে একটু পেছন থেকে দেপল আউট সুইংয়ে ক্রস করছিলেন, বাট সেটা আবার ফার পোস্টে না, সেটা হচ্ছে নিয়ার পোস্ট বা সেন্টার অফ দ্য বক্সে। এবং সেখানে আপনি দেখবেন, আমরা একটু পরে হয়তো ছবিতে দেখবো যে সেখানে আপনার ম্যাকলিস্টারের মুভমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, হ্যাঁ। প্লাস বাম দিক থেকেও একবার তাগলিয়াফিকো একবার ক্রস করেছিলেন, একই বাম দিক থেকে আউটসুইংিং ক্রস সেন্টার অফ দ্য বক্স, সেখানেও ম্যাকলিস্টারের মুভমেন্ট। এবং এই মুভমেন্টের ব্যাপারটা, মুভমেন্ট হচ্ছে আরেকটা, এটা আমরা আর্জেন্টিনার প্রায় প্রত্যেকটা ম্যাচেই দেখছি যে শেষ দিকে প্লেয়ারদের মুভমেন্টটা অনেক বেশি মানে অপোনেন্ট ডিফেন্সের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে, এবং সেখান থেকে আর্জেন্টিনা অনেক বেশি চান্স ক্রিয়েট করে, যেটা আমরা গতকালকে দেখেছি। এখন আমরা যদি ছবিতে যাই তাহলে আমরা হয়তো এটা আরও একটু ক্লিয়ার দেখতে পাবো আর কি। তাহলে আমরা চলুন একটু দেখি যে কিভাবে এই কামব্যাকের সূচনাটা হলো। এবং আপনি যে লিওনেল মেসি যে ডান দিকের কথাটা বললেন, যে এই ম্যাচের খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল যেটা বারবার উঠে এসেছে, যে লিওনেল মেসিকে মানে যেই ভুলটা কেউ করতে চাইবে না, ইংল্যান্ড দল প্রচুর স্পেস দিয়ে দিয়েছে। লিওনেল মেসি একের পর এক ক্রস তো ফেলছিলেন, কিন্তু ম্যান টু ম্যান মার্কিংও একটা পর্যায়ে ইংল্যান্ডের সব প্লেয়ার একেবারে বক্সের ভিতরে ডিফেন্ডিং করছেন, আর মেসি ফাঁকা জায়গা পেয়ে মানে প্লেটে খাবার তুলে দেওয়ার মতো অবস্থা। এখানে সম্ভবত একটা জিনিস হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড সম্ভবত একটা জায়গায় ক্যালকুলেশনে ভুল করেছে, সেটা হচ্ছে তারা হয়তো ভেবেছে যে তাদের ডিফেন্ডাররা যে তারা হচ্ছে আর্জেন্টিনাকে ক্রসে, যেহেতু তারা যে তারা প্রথমে ভেবেছিল আর্জেন্টিনা হয়তো যেভাবে উঠে যে সেন্টার অফ দ্য ফিল্ড দিয়ে ছোটো ছোটো পাসে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে, মেসিকে আমরা যেটা বারবার বলছিলাম যে জোন 14-এ মেসি সবচেয়ে অ্যাক্টিভ, অর্থাৎ অপোনেন্ট ডি বক্সের ঠিক সামনে যেই জোনটা, সেটাতে হচ্ছে মেসি সবচেয়ে অ্যাক্টিভ। তো ইংল্যান্ড হয়তো ধরে নিয়েছিল যে মেসি ওই জোনটাতে সবচেয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং আর্জেন্টিনা হয়তো ওভাবে ছোটো ছোটো পাসে খেলার চেষ্টা করবে, বা তো তারা সেটা আটকানোর চেষ্টা করেছিল ন্যারো 4-4-2, একেবারে ঠিক বক্সে 4 জনের 2টা লাইন এবং তাদের সামনে 2 জন কেন এবং বেলিংহাম, ন্যারো 4-4-2 দিয়ে তারা সেটা ব্লক করার চেষ্টা করেছিল। প্লাস তাদের সম্ভবত এটাও একটা ক্যালকুলেশন ছিল যে এটা করলে আর্জেন্টিনার ক্রস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, যদি আপনি ভেতর দিয়ে ঢোকার রাস্তাটা বন্ধ করে দেন তখন তো বাইরে থেকে ক্রস করা ছাড়া আর উপায় থাকে না। এবং সেক্ষেত্রে তাদের ধারণা ছিল যে আর্জেন্টিনা ক্রস করলেও আর্জেন্টিনার প্লেয়াররা যেহেতু একটু শর্ট কম্পারেটিভলি, মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপেরই 48 দলের মধ্যে
ইফ আই এম নট রং উচ্চতার দিক থেকে পঞ্চম সর্বনিম্ন, অর্থাৎ খাটো দলের দিক থেকে অ্যাভারেজ হাইটে খাটো দলের দিক থেকে পঞ্চম। তো তাদের হয়তো ওই দিক থেকে ধারণা ছিল যে আর্জেন্টিনা যদি ক্রসে খেলে সেক্ষেত্রে তাদের পক্ষে এটা ঠেকিয়ে দেওয়াটা খুব সহজ হবে। বাট আলটিমেটলি যেটা বলো, মুভমেন্টটা আর্জেন্টিনার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর এই যে মেসি ক্রসে, এটা হয়তো একটা আপনি ভুল বলতে পারেন যে মেসি ক্রসের ক্ষেত্রে তারা হয়তো ভেবেছিল যে মেসি দূর থেকে ক্রস করবেন না, হয়তো ভেতরে ঢুকে পরে ক্রস করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে জেড স্পেন্সের পেস বা ফিজিক্যালিটি বা ওইদিকে এলিয়ট অ্যান্ডারসন ছিলেন, তারা হয়তো সেই জিনিসটা আটকানোর প্ল্যান ছিল, বা আলটিমেটলি সেটা কাজ করেনি আর কি। আচ্ছা, তাহলে এবার আমাদের দর্শকদের যদি আপনি একটু দেখাতেন ছবিতেই, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে কিভাবে এই কামব্যাকের সূচনাটা হলো। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলছিলাম যে এনসো ফার্নান্দেজের শট, যেটা আমরা ম্যাচে প্রিভিউতে বলেছিলাম যে শটের কথা। দেখুন, এটা হচ্ছে 61 মিনিটস। এনসো ফার্নান্দেজ বক্সের ডান পাশে এখান থেকে শট পেলেন। এর আগে ফার্স্ট হাফে তিনি একটা, টু বি অনেস্ট, ফার্স্ট হাফে সম্ভবত সবচেয়ে বলার মতো শট ছিল এটাই। এবং সেকেন্ড হাফে এখান থেকে তিনি প্রথম শটটা নিলেন, এটা যদিও উপর দিয়ে গেছে। মানে আর্জেন্টিনা হচ্ছে তখন এনসো ফার্নান্দেজকে জায়গা, যেহেতু এই যে আমরা যেটা বলছিলাম যে ইংল্যান্ড ডাবল একটা লাইন তৈরি করছিল, এখানে যেহেতু অ্যাটাকের অনেকটা এগিয়ে গেছে, একেবারে বক্সে ঢুকে প্লে গেছে, সেখানে 5-3 হয়ে গেছিলো। বাট এই জায়গাটা আপনি বেশিরভাগ সময় দেখবেন যে 4-4-2 ছিল। তো ওই জায়গাটা এবং এই পুরো ব্লকটা যে জোনটা যেহেতু ন্যারো করে ফেলেছে এবং এখান দিয়ে মাঝখান দিয়ে ঢোকার কোনো রাস্তা রাখেনি, তখন আসলে আর্জেন্টিনার জন্য এই যে শট এবং ক্রসের বাইরে খুব বেশি আর রাস্তা ছিল না। এবং তারা অনেক বেশি পিছনে নেমে এরকম জোন ব্লক করে দেওয়াতে যেটা হয়েছে, এনসো ফার্নান্দেজ এই জায়গাগুলোতে শট নেওয়ার অনেক জায়গা পেয়েছেন। এখানে যদি তিনি একটু ডানের বলটা পেয়েছেন, এখান থেকে তিনি শট নিয়েছেন 85 মিনিটসে, যেটা আর্জেন্টিনার গোলের ঠিক আগে যে কর্নারটা হলো, সেটাও কিন্তু এনসো ফার্নান্দেজ এখান থেকে সরাসরি শট নিয়েছিলেন এবং যেটা পিকফোর্ড একেবারে খুব লাফিয়ে ঠেকাতে হলো, এখান থেকে কর্নারটা পেয়েছিল। এবং কর্নারে একই জিনিস, মেসি এখান থেকে একটা প্লেয়ারকে ড্র্যাগ করে নিয়ে এদিকে পাসটা দিলেন, এবং যখন পাস দিলেন দেখুন ইংল্যান্ড পুরোপুরি বক্সে যখন ব্লকড, এনসো ফার্নান্দেজের সামনে অনেক বড় একটা জায়গা তৈরি হয়ে গেল এবং এখান থেকে তিনি শটটা নিলেন, আলটিমেটলি গোলটা হয়ে গেল। এটা ছিল একটা এনসো ফার্নান্দেজ। আরেকটা ছিল হচ্ছে আপনার যেটা বললাম যে মেসি ডান দিক থেকে ইনসুইংিং ক্রস, এবং ইনসুইংিং ক্রস মানে এইরকম কোনো একটা জোন থেকে সব ইনসুইংিং ক্রস, সেটা হচ্ছে ফার পোস্টে। হ্যাঁ, ফার পোস্টে কেন? একটা জিনিস হতে পারে, আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা মনে হচ্ছে যেহেতু ডান দিকে তখনও রিস জেমস ছিলেন, তখন ইংল্যান্ডের কোনো সাবস্টিটিউশনের আগের কথা বলছি, তখন রিস জেমস ছিলেন। সো রাইট ব্যাক হিসেবে রিস জেমস খুব একটা এয়ারে খুব একটা ভালো না, এক। দ্বিতীয়ত হচ্ছে ওইদিকে জন স্টোনসকে কাভার করলে, জন স্টোনসকে একজন যদি কাভার করে আরেকজন যদি রান নেয়, যে কারণে নিকো গঞ্জালেসকে নামানো হয়েছিল, যে জন স্টোনসকে একজন কাভার করে ওই দিক থেকে যদি নিকো গঞ্জালেসও রানটা নেন, তাহলে হচ্ছে আর্জেন্টিনা ফার পোস্টে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পাবে। তো ওই জিনিসটাই আর্জেন্টিনা করেছে, যেটা আমরা বারবার কিছুক্ষণ পরে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট গোলে যেই মেসির পাসটা। এখানে আমরা দেখছি মেসি এখান থেকে ক্রস করেছেন এবং এখানে ফার পোস্টে ক্রস হয়েছে, নিকো গঞ্জালেসের কাছে গেছে, নিকো গঞ্জালেস হেড করেছিলেন। এখানে জন স্টোনস ফাইনালি এখানে দারুণ একটা কাভারিং করেছেন, দারুণ ডিফেন্ড করেছেন। অপোনেন্ট মানে আর্জেন্টিনার যেই প্লেয়ারটা আছেন তাকে ক্রস করে গিয়ে হেডে বলটা সরিয়ে দিয়েছেন, আদারওয়াইজ এখানে একটা দারুণ চান্স হতো, ক্রিয়েট হতো। এটা 65 মিনিটস। এরপর দেখুন আরেকবার 69 মিনিটস, এখানেও মেসি ক্রসটা করেছিলেন এবং এটাও ফার পোস্ট নিয়ার পোস্টে ছিল, এখান থেকে ক্রসটা হয়েছে, আলটিমেটলি গোল হয়নি। এর পাশাপাশি মেসি আরও 2-3টা ক্রস ছিল যেগুলো হয়তো একেবারে পিন পয়েন্ট হয়নি, হয়তো উপর দিয়ে চলে গেছে বা এরকম। বাট এই চেষ্টাটা আর্জেন্টিনা সবসময় ছিল যে মেসিকে এই ইংল্যান্ডের ডিফেন্ডিং যে জোনটা সেটার বাইরে টেনে আনা, এখান থেকে মেসি ক্রস করে এবং ফার পোস্ট দিয়ে বারবার ঢোকা, যেটার জন্য নিকো গঞ্জালেসকে নামানো হয়েছিল। এরপর আমরা যেটা দেখলাম যে নিকো গঞ্জালেস বাট মেসিকে শুধু এখানে রেখে দিলে যেটা হচ্ছে যে আর্জেন্টিনার অ্যাটাকটা ওয়ান ডাইমেনশনাল হয়ে যাচ্ছিল। এখানে হচ্ছে স্কালোনির কালকের এক একটা সাবস্টিটিউশনের যেই এক একটা সাবস্টিটিউশন যে একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে, সেটার একটা প্রমাণ আর কি। মেসি যখন এখান থেকে বারবার ক্রস করছিলেন, বারবার এখানে ফার পোস্টে ক্রসগুলো যাচ্ছিল, তখন ইংল্যান্ড কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন একটা সাবস্টিটিউশন করেছিল, সেটা হচ্ছে গর্ডনের পরিবর্তে এসডি কনসাকে নামানো ছিল। এসডি কনসা যিনি হচ্ছেন রাইট সেন্টার ব্যাক এবং বেশ লম্বা, তাতে যেটা হয়েছিল যে এদিকে যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা পাচ্ছিল, সেই জায়গায় এসডি কনসাকে রেখে ওই নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটাকে কাউন্টার করেছিল ইংল্যান্ড। এই জায়গায় তখন স্কালোনি দিলেন সেকেন্ড চাল, সেটা হচ্ছে মেসির পাশাপাশি এই পাশটাতে রদ্রিগো দি পলকে নামিয়ে দিলেন। কেন? তার দুটো রিজন। এক, মেসি যদি ভেতরে ঢুকে যান, রদ্রিগো দি পল এই এরিয়াটাতে বলটা পাবেন, সেক্ষেত্রে তিনি এখান থেকে ডান পায়ে ক্রসটা করতে পারবেন, যেটা হবে এদিকে আউটসুইঙ্গিং ক্রস। এক। দুই, মেসি যদি এখানে কোনো কারণে বল লুজও করেন, যেটা আমরা এর আগে দেপল নামার আগে দেখেছিলাম যে মেসি এখানে বল লুজ করার পর বলটা আর্জেন্টিনার হাতে চলে গিয়েছিল, পরে আলটিমেটলি ইংল্যান্ড প্লেয়ার সেটা কন্ট্রোলে রাখতে পারেননি বলে আর বিপদ হয়নি।
সো এখানে আরেক সেকেন্ড রিজন ছিল এটা যে মেসি যদি বল লুজও করেন ড্রিবলিং করতে গিয়ে, তাতে যাতে একটা সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স তৈরি হয়, সেই জন্য দেপলকে নামানো। তো দেপল নামার পর আমরা যেটা দেখলাম যে দেপল এখান থেকে বারবার আউটসুইং ক্রস করছেন, সেটা মিডল অফ দ্য বক্সে, এবং সেই জায়গায় ম্যাকলিস্টারের মুভমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। ম্যাকলিস্টারের মুভমেন্ট আমরা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি, যখন কর্নারে তিনি হেডটা করলেন। তো এখানে আপনি দেখবেন যে এই যে এখানে দেপল নামার পর মেসি তখনও ডানে কিন্তু আরও ভেতরে ছিলেন, এবং এখানে দেপল যখন বলটা পেলেন তার আশেপাশে কোনো প্লেয়ার নেই, যেহেতু তারা মেসি এবং ওইদিকে ডিফেন্স সামলাতেই ব্যস্ত। দেপল এখানে ফ্রি জোনে বলটা পেয়ে গেলেন, খুব টাইম নিয়ে ক্রসটা করতে পারলেন, এবং ক্রসটা তিনি করছিলেন বারবার এই জায়গাটাতে। এবং এখানে আপনি যদি ম্যাকলিস্টারের মুভমেন্টটা দেখেন, এখানে যখন দেপল ক্রস করছিলেন ম্যাকলিস্টার হচ্ছেন এখানে, রাইট? এবং অবভিয়াসলি প্লেয়াররা ডিফেন্ডাররা, ইংল্যান্ড ডিফেন্ডাররা তখন সবাই বল কোন দিকে আসছে সেদিকে তাকানো। এখনও কিন্তু দেপল ক্রস করেনি, ক্রস করার আগে ম্যাকলিস্টারের রান নেওয়া শুরু হয়ে গেছে। যখন দেপল ক্রসটা করলেন আলটিমেটলি হেডটা করছেন ম্যাকলিস্টারই। হ্যাঁ, এই জিনিসটা আমরা বেশ কয়েকবারই দেখেছি, যখনই দেপল ক্রসটা করছেন তখনই ম্যাকলিস্টার মুভ নিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি হেডটা করার চেষ্টা করেছেন। এর পাশাপাশি আমি যেটা বললাম যে এর আগে এটা ছিল ডান দিক থেকে দেপল, বাম দিক থেকে যদিও সেটা খুব বেশি হয়নি, সেটা হচ্ছেন এদিকে যে এই ঠিক হাফ স্পেস, এদিকে হাফ স্পেস এবং এদিকে হাফ স্পেস, দুই হাফ স্পেস থেকেই আউটসুইঙ্গিং ক্রস টু দ্য সেন্টার অফ দ্য বক্স বারবার, এবং সেখানে বারবারই ম্যাকলিস্টারের মুভমেন্ট, সাথে হয়তো আলভারেজ কখনো বা কখনো ইভেন ওটামেন্ডি, যেটা বলছিলাম যে ওটামেন্ডিকে নামানো হয়েছিল অপোনেন্ট বক্সে হেডের সুবিধার জন্য, ওটামেন্ডিকে আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় মুভমেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল, প্লাস হচ্ছে বক্সের বাইরে থেকে হাফ স্পেস থেকে আউটসুইঙ্গিং ক্রস, এখানে সেটা তাগলিয়াফিকও করেছিলেন, এখানে যদিও গোল হয়নি। এর পাশাপাশি যেটা বললাম মুভমেন্টটা, এই যে আপনার যেই ট্যাকটিক্যাল সাবস্টিটিউশনগুলো করেছেন স্কালোনি, যে এরপর তিনি শেষে 81 মিনিটে নামিয়েছিলেন লতারো মার্তিনেসকে জায়গায়, তাগলিয়াফিকোর জায়গায়। এবং তখন আসলে যেহেতু আর্জেন্টিনা তখনও গোল পায়নি, ম্যাচের 10 মিনিট বাকি, তখন আসলে সাবস্টিটিউশন করা ছাড়া উপায় ছিল না। প্লাস ইংল্যান্ড তখন আরও ডিফেন্সিভ সাবস্টিটিউশন করাতে, যেটা ছিল বক্সে ইংল্যান্ডের প্লেয়ার যেহেতু বেশি ছিল, তখন আপনার বক্সে আরও প্রেজেন্স বাড়াতে হতো, সেই জন্য লতারো মার্তিনেসকে নামানো হয়। এবং এই জায়গাটায় তখন যেটা হচ্ছে লতারো মার্তিনেজ, আলভারেজ, কখনো কখনো ওতামেন্দি, ম্যাকলিস্টার, এরা সবাই বক্সে একসাথে পুশ করাতে এই জায়গাটাতে জায়গা তৈরি হচ্ছিল, এবং এই জায়গাটাতে হচ্ছে আপনার প্লেয়ারদের মুভমেন্টটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছিলো, যেটা আমরা পরের ছবিটাতে দেখতে পাবো। এখানে দেখুন বল এখানে লেফট উইংয়ে, এখানে একজন প্লেয়ার এবং এখানে একজন প্লেয়ার। এই প্লেয়ারটা যেটা করলেন এদিকে মুভ নেওয়ার কারণে তখন এই যে এলিয়ট অ্যান্ডারসন তার সঙ্গে মুভ করতে বাধ্য হলেন, যেটা ম্যাকলিস্টারের জন্য একটা ফ্রি পাসিং একটা জোন তৈরি করে দিল, পাসিং একটা রাস্তা তৈরি করে দিল, যেটা হচ্ছে আমরা আর্জেন্টিনার, এটা 91 মিনিটস, অর্থাৎ আর্জেন্টিনার গোলের সেকেন্ড গোলের ঠিক আগের মুভটা, যেটা ম্যাকলিস্টারের শটটা পোস্টে লেগে ফেরত এলো। এখানে আপনি দেখবেন এই প্লেয়ারটা এদিকে মুভ করছেন, এবং এর পরের ফ্রেমে আপনি দেখছেন প্লেয়ার মুভ করাতে এদিকে ম্যাকলিস্টারের কাছে সহজে পাস দেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছিলো, যেখান থেকে ম্যাকলিস্টার শট নিয়েছিলেন, সেটা পোস্টে লেগেছিল। পরে যেখানে ম্যাকলিস্টার শটটা নিচ্ছেন, কিন্তু পরে সেটা ফেরত আসার পর মেসি সেখান থেকে ক্রস করলেন, এবং আলটিমেটলি লতারো মার্তিনেজ সেখানে হেডটা করে আর্জেন্টিনার উইনিং গোলটা করলেন। তো এইখানে প্রত্যেকটা মুভমেন্ট আমার কালকে খেলা দেখে যেটা মনে হয়েছে যে, একটা তো আমরা ম্যাচের আগে আলোচনা করেছিলাম শটের কথাটা, তো দূর থেকে শট, সেটা আর্জেন্টিনার গোল খাওয়ার পর আরও বেড়েছে, শটের ভলিউম আরও বেড়েছে। প্লাস ওই যেটা বললাম, বাট এই শটের ভলিউম বেড়েছে কারণ হচ্ছে শট নেওয়ার জায়গাটা বেড়েছে। শট নেওয়ার জায়গা কেন বেড়েছে? কারণ স্কালোনি যে সাবস্টিটিউশনগুলো করছিলেন এবং যে স্ট্র্যাটেজিতে গিয়েছিলেন, তাতে ইংল্যান্ডের পক্ষে পেছনে সরে যাওয়া ছাড়া আসলে আর কোনো রাস্তা ছিল না। তো ওই জায়গাটাতেই হচ্ছে, বাট আলটিমেটলি সেখানেও বারবার ওই যে দাবার চালের মতো, যে স্কালোনি একটা চাল দিলেন, টুখেল আরেকটা চাল দিলেন, স্কালোনি আরেকটা চাল দিলেন, এইভাবে চাল এবং এই যে স্ট্র্যাটেজিগুলো, যে মেসির ইনসুইঙ্গিং ক্রস, দেপলের আউটসুইঙ্গিং ক্রস, ম্যাকলিস্টারদের মুভমেন্ট, এগুলোই আলটিমেটলি আর্জেন্টিনার কামব্যাকটার রিজন হয়ে দাঁড়িয়েছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে কামব্যাকটা আসলে কোনো কাকতালীয় বিষয় নয়, এবং এই পরিস্থিতিতে যাওয়ার জন্য স্কালোনিকে অনেকগুলো ট্যাকটিক্যাল মুভ নিতে হয়েছে, এবং আলটিমেটলি ইংল্যান্ড ফোর্সড হয়েছে এই ট্যাকটিক্সের কাছে পরাজিত হওয়ার জন্য, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আর্জেন্টিনা কোনো ষড়যন্ত্র, কোনো কিছু না, একেবারে কামব্যাকটা তারা প্রপার ফুটবল খেলেই খেলছে। এটা এই ব্রাজিল সমর্থক বা যারা আছেন, আপনারা এই অংশটা একটু স্কিপ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই যে আর্জেন্টিনার কামব্যাক গতকালকের ম্যাচটা, এটাকে বোঝানোর জন্য। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনারা জানাতে পারেন এই কামব্যাক নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা অপিনিয়ন আছে কিনা, যে আর্জেন্টিনা গতকালকের ম্যাচে কোন অংশটাতে
খুব বিশেষভাবে আপনাদের কাছে নজরে এসেছে সেটা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।